জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল আমাদের হাতে। গণভোটে হ্যাঁ বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। এর মানে কি? এর মানে হলো দেশের শাসন ব্যবস্থায় এখন ব্যাপক এবং অভাবনীয় পরিবর্তন আসতে যাচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে কবর দেওয়ার জন্য জনগণ ব্যালটে সিল মেরেছে। সবচেয়ে বড় পরিবর্তন আমাদের জাতীয় সংসদ এখন আর এক কক্ষ বিশিষ্ট থাকছে না। এটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো এখন বাংলাদেশেও একটি উচ্চকক্ষ গঠিত হবে। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের এই উচ্চকক্ষ গঠিত হবে। যেহেতু জামাত জোট প্রায় ৪০% ভোট পেয়েছে, সেহেতু ১০০ জনের মধ্যে অন্তত ৪০ জনই হবেন জামায়াত এবং ১১ দলীয় জোটের প্রতিনিধি। অর্থাৎ উচ্চকক্ষে বিরোধী দলের এক বিশাল আধিপত্য তৈরি হতে যাচ্ছে, যা সরকারের যেকোনো স্বৈরতান্ত্রিক বিল আটকে দিতে পারে। নতুন শাসন ব্যবস্থায় বিরোধী দলকে আর পুতুল বানিয়ে রাখা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ সরকার চাইলেও এখন পুরো সংসদকে নিজের পকেটে ভরতে পারবে। বিরোধী দল সরাসরি সংসদ পরিচালনায় অংশ নেবে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো হলো সরকারের মন্ত্রীদের জবাবদিহি করার মূল জায়গা। বিরোধী দলের এমপিরা এখন এই কমিটিগুলোর সভাপতি হবেন। তখন কোনো মন্ত্রী আর দুর্নীতির ফাইল সহজে পাশ করতে পারবে না। ডিপি স্টেট চাইলেও এই জায়গায় খুব একটা ম্যানিপুলেট করতে পারবে না। কারণ এটি এখন সাংবিধানিক অধিকার। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন এটা নিশ্চিত। কিন্তু কে হবেন সেই ব্যক্তি? এই দৌড়ে এমন কিছু নাম সামনে এসেছে যা শুনলে শাহবাগীদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। আলোচনায় আছেন জামাত ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং আরেকজন আছেন শহীদ মীর কাসেম আলীর ছেলে আয়নাগর থেকে গুম ফেরত ব্যারিস্টার আহমেদ বিন কাসিম আরমান। এই দুজন নেতাই উচ্চশিক্ষিত ব্যারিস্টার এবং আইন বিষয়ে অত্যন্ত দক্ষ। সংসদ পরিচালনা করার জন্য যে প্রজ্ঞা এবং আইন কানুন জানা প্রয়োজন তার সবটুকুই এদের মধ্যে আছে। যাদের পিতাকে ফাঁসি দেওয়া হয়েছিল সংসদকে ব্যবহার করে, আজ তাদের ছেলেরাই এই সংসদে স্পিকারের চেয়ারে বসে সংসদ চালাবেন। রাজনীতির এই আইরনি বা মধুর প্রতিশোধ ইতিহাসে খুব কমই দেখা যায়। আমাদের কাছে আসা লেটেস্ট খবর বলছে, ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার আহমেদ বিন কাসিম আরমানির চেয়ে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেনের সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? আসুন লজিকগুলো মিলিয়ে দেখি। ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন অত্যন্ত ধীরস্থির এবং পলিটিক্যালি ম্যাচিউরড একজন মানুষ। পাবনা এক আসন থেকে তিনি বিপুল ভোটে জিতে এসেছেন। দল এবং জোটের ভেতরে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। সংসদীয় রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে কথা বলার জন্য যে ধরনের ডিপ্লোমেসি প্রয়োজন, নজিবুর রহমান মোমেনের মধ্যে সেটি প্রবল। তাই দল হয়তো তাকেই এই মর্যাদাপূর্ণ পদের জন্য বেছে নেবে। ডেপুটি স্পিকার তো জামাত পাচ্ছে, কিন্তু বিরোধী দলের চিফ হুইপ বা হুইপ কে ভাবেন? সূত্রমতে ১১ দলের শরিকদের মধ্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড হাসনাত আবদুল্লাহ হতে পারেন বিরোধী দলের হুইপ। হাসনাত আবদুল্লাহ যদি বিরোধী দলের হুইপ হন, তবে তারুণ্যের এক বিশাল গর্জন শোনা যাবে। হুইপের কাজ হলো দলের এমপিদের শৃঙ্খলা ধরে রাখা এবং সংসদে দলের অবস্থান ক্লিয়ার করা। হাসনাতের মতো একজন ডাইনামিক এবং এনার্জেটিক তরুণ যখন এই পদে বসবেন, তখন বিএনপি সরকারের মন্ত্রীরা সংসদে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ পাবে না। পদ-পদবি নিয়ে মিডিয়াতে এত জল্পনা-কল্পনা চললেও জামায়াতে ইসলামী কিন্তু অত্যন্ত সতর্ক। জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম অত্যন্ত ক্লিয়ারলি বলেছেন, সংসদের এসব পদ নিয়ে দলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এর পেছনে কারণ কি? কারণ হলো দলীয় জোট জামাত জানে একা সব পদ দখল করলে জোটে ফাটল ধরবে। তাই ১১ দলীয় জোট টিকিয়ে রাখার স্বার্থে শরিকদের জন্য ছাড় দিতে হবে। হয়তো ডেপুটি স্পিকার জামাত নেবে, কিন্তু হুইপ বা সংসদীয় কমিটির প্রধানের পদগুলো এনসিপি, এলডিপি বা অন্য শরিকদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। দিস ইজ পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এবার নির্বাচিত সংসদকে দুই ধরনের ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। শপথ গ্রহণের পর প্রথম ১৮০ দিন অর্থাৎ ৬ মাসে সংসদ সদস্যরা নিয়মিত আইন প্রণেতা হিসেবে কাজ করবেন না। তারা কাজ করবেন সংবিধান সংস্কার পরিষদের বা কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিলর হিসেবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। এই ১৮০ দিন তারা দেশের সংবিধানকে খুলনলচে পাল্টে ফেলবেন। ফ্যাসিবাদে তৈরি করা সব নিবর্তনমূলক আইন তারা বাতিল করবেন। এই ৬ মাস তারা মূলত ফাউন্ডিং ফাদার্স বা রাষ্ট্রের নতুন রূপকার হিসেবে কাজ করবেন। এরপর ১৮০ দিন পার হলে তারা নিয়মিত আইন প্রণেতা বা এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ১৮০ দিনের সংস্কারে কি থাকবে?
জুলাই সনদ অনুযায়ী সবচেয়ে বড় দাবিটি বাস্তবায়ন হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে চিরতরে ফিরিয়ে আনা হবে, যাতে আর কখনোই কোনো হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকতে না পারে। শুধু তত্ত্বাবধায়ক সরকারই নয়, নির্বাচন কমিশন, ইসি এবং দুর্নীতি দমন কমিশন, এসিসি সহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পূর্ণ পুনর্গঠন করা হবে। এগুলোকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে স্বাধীন করা হবে, যাতে এরা ডিপ স্টেটের ইশারায় না চলে। সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তনটি আসতে যাচ্ছে সংবিধানের ৭০তম অনুচ্ছেদে। এই ৭০তম অনুচ্ছেদের কারণেই এমপিরা দলের শীর্ষ নেতাদের দাসে পরিণত হয়েছিল। দলের বাইরে ভোট দিলে মন্ত্রিত্ব তো দূরের কথা, এমপিশিপও চলে যেত। নতুন সংস্কার অনুযায়ী এই ৭০তম অনুচ্ছেদটি সংশোধন করা হচ্ছে। এখন থেকে অর্থ বিল বা বাজেট এবং সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বা নন কনফিডেন্স মোশন ছাড়া অন্য সব সাধারণ বিলে সংসদ সদস্যরা দলের নির্দেশনার বাইরে গিয়ে নিজের বিবেকের তাড়নায় বা নিজ এলাকার স্বার্থে, নিজ দেশের স্বার্থে দলের বিপক্ষেও ভোট দিতে পারবেন। এর ফলে সংসদে সত্যিকার অর্থে ডিবেট বা জবাবদিহিতা নিশ্চিত হবে। গণভোটের এই হ্যাঁ জয়যুক্ত হওয়া প্রমাণ করে মানুষ আর একক ক্ষমতা বা ডিক্টেটরশিপ চায় না। উচ্চকক্ষ বিরোধী দলের ডেপুটি স্পিকার, ৭০তম অনুচ্ছেদ সংশোধন, এসব কিছু মিলে দেশে এমন এক চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে যেখানে কোনো দল চাইলেই আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আগামী বাংলাদেশের জন্য যা অত্যন্ত ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ। এই ৬ মাসেই লেখা হবে আগামী ১০০ বছরের বাংলাদেশের ভাগ্য।